আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নাইম ভাইয়া। আমাদের গতির প্রথম ক্লাসে আমরা দূরত্ব সরণের ম্যাজিক দেখেছিলাম, যেখানে আমরা প্রমাণ করেছিলাম প্লাস কিভাবে সমান হয়। আজকে আমাদের মিশন আরও রোমাঞ্চকর। আজ আমরা শিখব কিভাবে শুধু আঁকাবাঁকা চলার কারণে গতির পরিবর্তন হয়ে যায়, গতির সেই বিখ্যাত 4টি সোনার সমীকরণ কিভাবে মুখস্থ না করে আজীবন মনে রাখা যায়, এবং পরীক্ষার হলে আসা বুলেটের দেয়াল ভেদ করার কঠিন কঠিন অঙ্কের একদম সহজ ময়না তদন্ত করব। খাতা কলম নিয়ে স্ক্রিনের দিকে ফোকাস করো, চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। এটা গতি অধ্যায়ের সুপারস্টার একটা টপিক, সেটা হচ্ছে ত্বরণ। তোমরা যখন মোটরসাইকেল চালাও, মোটরসাইকেল চালানোর সময় তুমি যদি এক্সিলারেটর ঘোরাও তখন কি হয়? গতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকে, তাই না? এই সেকেন্ডে এই যে বেগের বৃদ্ধির হারকেই পদার্থবিজ্ঞানে ত্বরণ বলা হয়। বেগ বৃদ্ধির হারকে পদার্থবিজ্ঞানে ত্বরণ বলা হয়। তাইলে ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই ত্বরণকে আবার ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা ধরি আমাদের আদিবেগ সমান সমান ইউ, এবং টি সময় পর শেষ বেগ সমান সমান ভি হয়েছে। তাহলে আমাদের বেগের পরিবর্তন কি হবে? বেগের পরিবর্তন আমাদের হবে ভি মাইনাস ইউ। অতএব বেগের পরিবর্তনের হারকে আমাদের ত্বরণ যদি আমরা বলি, তাহলে এ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা লিখতে পারি? এটা কি লেখা যায়? এ ইজিক্যাল টু কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমাদের প্রথমে কি হয়েছে? সময়ের সাথে আমাদের বেগের পরিবর্তন হয়েছে, তাই তো? সময়ের সাথে বেগের পরিবর্তন হয়েছে না? এই বেগের পরিবর্তন হওয়াটাকে আমাদের বলা হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণের একক কি জানি? ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2, এবং ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা হবে এল টি ইনভার্স 2। এইটা আমরা বুঝলাম ত্বরণ। এখন যদি বেগ না বেড়ে উল্টো কমতে থাকে, যেমন তুমি যদি গাড়ি চালাইতে চালাইতে হঠাৎ ব্রেক কষে বসো, তাহলে কি হবে? গাড়ির বেগ কমে যাবে না? যদি এমন হয় যে তুমি গাড়ির ব্রেক কষলে এবং বেগ কমে গেল, তখন বেগের পরিবর্তন নেগেটিভ বা ঋণাত্মক হবে। এই ঋণাত্মক ত্বরণকে আমরা বলি মন্দন। ঋণাত্মক ত্বরণকে বলা হয় কি? ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। ক্লিয়ার? তাহলে আমরা ত্বরণ এবং মন্দন কি বুঝলাম? আশা করা যায় বোঝা গিয়েছে। এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, গতির 4টি সোনার সমীকরণ।
এবার আমরা গতির যে সমীকরণগুলো তৈরি করব, এই সমীকরণ জানলে গতির যে কোনো অঙ্ক তুমি তুড়ি মেরে সমাধান করে ফেলতে পারবা। এই গতির অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমাকে প্রথমে 5টি চলক সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা থাকতে হবে। এদেরকে আমরা সহজে বলতে পারি সুভাত। এই 5টা যে সমীকরণ আছে, এই 5টা সমীকরণকে কি বলা হয় সহজে? সুভাত। SUVAT। সুভাত। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এস হচ্ছে সরণ, এসকে কি বলা হয়? সরণ। ইউকে বলা হয় আদি বেগ। ভি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? শেষ বেগ। ভি হচ্ছে আমাদের শেষ বেগ। এ হচ্ছে কি? ত্বরণ। টি আমাদের সময়। ক্লিয়ার? এখন আমরা আমাদের প্রথম সমীকরণটা দেখব। সমীকরণ 1। সমীকরণ 1-এর দিকে যদি আমরা তাকাই, আমরা একটু আগে দেখে আসলাম আমাদের ত্বরণ বলতে আমরা কি বুঝি। আমরা এটাকে লিখতে পারি, আমরা জানি A ইজিক্যাল টু কি? V মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। এখান থেকে আমরা যদি টি ওই পাশে কি আকারে আছে? ভাগ আকারে আছে। যদি এটাকে বাম পাশে আমরা কনভার্ট করি, বাম পাশে কনভার্ট করলে এটা কি হবে? গুণের চলে আসবে। তাহলে আমরা এ টি ইজিক্যাল টু কি লিখতে পারি? ভি মাইনাস ইউ। এইবার আমরা যদি ভি মাইনাস ইউ ইজিক্যাল টু এটি লিখতে পারি না? লিখতে পারি। অতএব ভি ইজিক্যাল টু কি লিখতে পারি? ইউ এইদিকে মাইনাস আকারে আছে, মাইনাসকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো? প্লাস পাবো। তাহলে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটাই হচ্ছে আমাদের প্রথম গতির যে সূত্র, এটা হচ্ছে আমাদের সেই প্রথম সমীকরণের সূত্রটা, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এখন বস্তু স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, স্থির অবস্থা সবসময় মাথায় রাখতে হবে, স্থির অবস্থা যদি উল্লেখ থাকে, স্থির অবস্থা বললেই ইউ ইজিক্যাল টু হয়ে যাবে 0। যদি এই সূত্রে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাই? সূত্রটি হবে কি? ভি ইজিক্যাল টু 0 প্লাস এটি। অতএব কি লিখতে পারি? ভি ইজিক্যাল টু এটি। ক্লিয়ার? এইবার আমরা দ্বিতীয় সমীকরণে যাই। এবার আমরা কোথায় যাব? দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণ হচ্ছে যদি বস্তু সুষম ত্বরণে চলে, বস্তু যদি সুষম ত্বরণে চলে তবে তার বেগ, গড় বেগ হবে আদি বেগ আর শেষ বেগের গাণিতিক গড়। আমরা খুব সুন্দরভাবে বুঝি। সমীকরণ 2। যদি আমাদের বস্তু সুষম ত্বরণে চলে তবে তার গড় বেগ কি হবে? গড় বেগ ভি হবে আদি বেগ ও শেষ বেগের হচ্ছে গাণিতিক গড়। আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড় আমরা এটা লিখতে পারি। এখন আমরা জানি কি? আমরা জানি সরণ ইজিক্যাল টু গড় বেগ গুণ সময়। এটা আমরা জানি, আমাদের এটা জানা। তাহলে আমরা লিখতে পারি কি? সরণ কি? এস ইজিক্যাল টু গড় বেগ, একটু আগে বের করলাম, বড় হাতের ভি আর সময় হচ্ছে টি। এটা কি আমরা লিখতে পারি? আমরা লিখতে পারি। আমরা এবার ভি এর মানটা এখানে বসিয়ে দিই। ভি এর মান যদি এখানে আমরা বসাই তাহলে কি পাবো? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এটা আমাদের কয় নম্বর সমীকরণ? দ্বিতীয় সমীকরণ। এখন যদি আমরা সমীকরণ 3-এর দিকে তাকাই, সমীকরণ 3-এর দিকে যদি তাকাই আমরা, সমীকরণ 2-এর মান আমরা যদি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এর মান বসাই,
এই যে এখানে আমরা দ্বিতীয় সমীকরণে কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় সমীকরণে আমরা দেখতে পাচ্ছি s ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখানে এই যে ভি এর মান আছে, এই ভি এর মানটা আমরা এই যে 1 নম্বরে যে আমরা যে 2 নম্বরে যে সমীকরণটা পেয়েছি আর কি, প্রথমে যে 1 নম্বরে পেয়েছিলাম ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটা আমরা 2 নম্বরে অ্যাপ্লাই করব। 2 নম্বরে অ্যাপ্লাই করলে কি পাবো? ইউ প্লাস ভি এর মান বসাই, ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা কি পাই? 2u প্লাস এটি বাই 2 ইন্টু কি আছে? টি আছে। এখন আমরা কি লিখতে পারি এটাকে? আমরা যদি খুব সুন্দরভাবে খেয়াল করি, এটাকে আমরা কি লিখতে পারি? এই 2টা তো দুইটার সাথে আমাদের ভাগ আকারে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি। অতএব 2 কেটে যায়, ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। এই টিটা কিন্তু দুইটার সাথেই গুণ আকারে আছে। এই টিটা যেহেতু দুইটার সাথেই গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি কি? ইউ টি প্লাস এই 2 হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছ? এটাকে আমরা ক্লিয়ার? এটাকে আমরা বুঝেছি? গতি সমীকরণের 3 নম্বর যে সমীকরণটা আমরা বের করলাম, এটাকে আমরা বুঝতে পেরেছি? আশা করা যায় বুঝতে পেরেছি। এইবার আমরা এইখান থেকে 4 নম্বর যে সমীকরণ রয়েছে আমাদের, এই 4 নম্বর সমীকরণটা দেখব। আমাদের কয় নম্বর সমীকরণ দেখব? 4 নম্বর সমীকরণ দেখব। চার নম্বর সমীকরণটা খুবই সহজ, এটা একটু আমাদের বুঝতে হবে। বুঝতে পারলে ইনশাল্লাহ আমরা পেরে যাব। বোঝা গেল? ওকে, শুরু করা যাক। সমীকরণ 4। সমীকরণ 4। এবার যদি আমাদের কাছে সময় টি না থাকে, তাহলে আমরা আমাদের যে ত্বরণের সূত্র ছিল a ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমরা টি ইজিক্যাল টু কী লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই এ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখন আমরা এই সমীকরণটাই যে 2 নম্বর যে সমীকরণ আছে, এই সমীকরণে আমাদের টি এর মানটা বসাবো। এই 2 নম্বর সমীকরণে যদি কোনোভাবে আমরা টি এর মান বসাই, 2 নম্বর সমীকরণে যদি টি এর মান আমরা বসাই, 2 নম্বর সমীকরণটা আমাদের কত দেওয়া আছে? s ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ দেওয়া আছে। এবার আমরা টি এর মানটা বসাবো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু, আমরা টি এর মান কত পেয়েছি? ভি মাইনাস ইউ বাই এ। এখন তুমি যদি উপরে খেয়াল করো, এটা কি আকার আছে? গুণ আকারে আছে। উপরের দিকে যদি আমরা তাকাই, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এটা আমরা কোন সূত্র লিখতে পারি? আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। অতএব s ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই 2a আমরা এটা লিখতে পারি। এখন আমাদের লিখতে পারি কি? 2as, এই যে এখানে ভাগ আকারে ছিল, বাম পাশে নিলে আমরা এটাকে গুণ আকারে পাই। তাহলে s এর সাথে এখানে গুণ হলে কি হবে? 2as ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে আমাদের মূলত ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2as লেখা যায়। অতএব ভি ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা কি বুঝলাম? আমরা কি 4 নম্বর সমীকরণটা বুঝেছি?
তাহলে দেখেছো কত সহজে কোনো মুখস্থ ছাড়াই জ্যামিতিক ও বীজগাণিতিক উপায়ে আমরা 4টা সমীকরণ প্রতিপাদন করে ফেললাম। এগুলো খাতায় ঝটপট লিখে নাও, কারণ এখন আমরা সরাসরি বোর্ড পরীক্ষায় আসা 2টা কঠিন অঙ্কের সহজ সমাধান করব। এখন আমরা যদি আমাদের প্রথম গাণিতিক যে সমস্যাটা আছে এই সমস্যাটা যদি আমরা পড়ি, আমরা কি দেখব? দেখো তো, দেখা যাচ্ছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 1 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো। এখন গাড়িটির ত্বরণ কত? খুব সুন্দর প্রশ্ন। তুমি যদি খেয়াল করো তাহলে কি দেখতে পাবা? খেয়াল করলে দেখবা যে গাড়িটি স্থির অবস্থায় ছিল। একটু আগেই আমরা ব্যাখ্যায় বলে এসেছি, যদি কোনো বস্তু বা কোনো কিছু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে স্থির অবস্থায় যে ছিল এই স্থির অবস্থায় থাকাকালীন তার বেগ হবে 0, আদি বেগ হবে 0। গাড়িটি যেহেতু কি ছিল, গাড়িটি স্থির ছিল, আদি বেগ u = 0 হবে। এবং শেষ বেগ কত দেওয়া আছে? শেষ বেগ v = দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। এই কিলোমিটার/আওয়ার আমাদের রাখা যাবে না, আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে ms ইনভার্স 1 এ। ms ইনভার্স 1 এ নিয়ে আসার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে 60 গুণ 1000 ভাগ 3600 ms ইনভার্স 1। যদি আমরা দেখি তাহলে এটা আমরা কি পাই? দ্রুত ক্যালকুলেটর নাও, দ্রুত ক্যালকুলেশন করে আমাকে জানাও দ্রুত। এটা আসে হচ্ছে 16.67 ms ইনভার্স 1। এখানে সময় কত দেওয়া আছে আমাদের? এখানে সময় কত দেওয়া আছে? এখানে আমাদের সময় t = দেওয়া আছে, দেখো কত, 60 সেকেন্ড। এখানে সময় t = কত দেওয়া আছে? 60 সেকেন্ড। এবং ত্বরণের মান কি দেওয়া আছে? আমাদের মূলত এখানে ত্বরণের মানকেই বের করতে বলেছে। ত্বরণের মানকে কি করতে বলেছে? বের করতে বলেছে। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে t = কত দেওয়া আছে? 1 মিনিট = আমরা কত লিখতে পারি? 60 সেকেন্ড লিখতে পারি। আর ত্বরণ আমাদের a = হোয়াট? আমাদের ত্বরণ চেয়েছে। তাইলে আমরা সূত্র কি জানি? প্রথম সমীকরণ কি জানি? v = u + at। এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু আমাদের সূত্র তো জানা। আমরা জানি কি a = v - u/t। এখানে v এর মান কত? 16.67 মাইনাস u এর মান 0 আর t এর মান কত? 60। যদি আমরা ক্যালকুলেশন করি এর মান কত পাবো? দ্রুত ক্যালকুলেটর ধরো, 0.278 ms ইনভার্স 2। অতএব গাড়িটির ত্বরণ হচ্ছে আমাদের 0.278 ms ইনভার্স 2। ক্লিয়ার? কোনো বোঝায় ভুল রয়েছে? এইবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যায় চলে যাই। দ্বিতীয় গাণিতিক সমস্যাটা কোনটা? দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলেছে একটি বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে গিয়ে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকে পড়েছে। বুলেটের মন্দন কত? এখানে বলেছে কি বুলেটের মন্দন কত? এখানে আমাদের বলেছে কি বুলেটের মন্দন কত? এই ম্যাথটা পরীক্ষায় বারবারই আসে। এখানে ট্রিক্সটা হচ্ছে এককগুলো সাবধানে পরিবর্তন করতে হবে আমাদের, এবং বুলেটের যে শেষ বেগ কত হবে তা বুঝতে হবে। বুলেট যেহেতু দেওয়ালে ঢুকে গেছে, বুলেট কি হয়েছে? দেওয়ালে ঢুকে থেমে গেছে, তাই আমাদের শেষ বেগ হবে কি? আমাদের শেষ বেগ হবে 0। আমাদের শেষ বেগ কি হবে? শেষ বেগ হবে হচ্ছে 0। তাহলে আমরা আদি বেগ এখানে লিখতে পারি, বুলেট যেহেতু কত বেগে ছোড়া হয়েছে? 1.5 কিলোমিটার/সেকেন্ড। তাহলে এটাকে আমাদের ms ইনভার্স 1 এ নিয়ে আসতে হবে। তাহলে আদি বেগ u = 1.5 কিলোমিটার/সেকেন্ড = কত লেখা যেতে পারে? 1.5 × 1000 ms ইনভার্স 1। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই? 1500 ms ইনভার্স 1।
আমাদের শেষ বেগ কত, ভি ইজিক্যাল টু কত দেওয়া আছে, 0। আমাদের এখানে সরণ কত দেওয়া আছে, সরণ দেখো 10 সেন্টিমিটার ঢুকে পড়েছে, তার মানে আমাদের এখানে সরণ দেওয়া আছে এস ইজিক্যাল টু 10 সেন্টিমিটার। সেন্টিমিটারে কি রাখা যাবে না, আমাদের মিটারে কনভার্ট করতে হবে। নিয়ম কি, 10/100 মিটার, অতএব 0.1 মিটার। এখন আমাদের ত্বরণ কিংবা মন্দন, আমাদের প্রশ্নে বলে দিয়েছে বুলেটের মন্দন কত হবে, তার মানে এ ইজিক্যাল টু হোয়াট। আমরা যেহেতু এখানে টির উল্লেখ নেই, তাহলে তো আমরা আমাদের ত্বরণের যে সরাসরি যে সূত্র এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্র তো আর লিখতে পারবো না। এখন আমরা আমাদের যে 4 নম্বর যে সূত্রটা আছে না, ভি ইজিক্যাল টু ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু আমাদের এখানে মন্দনের কথা বলা হয়েছে তাই আমরা মাইনাস নিয়েছি। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার মানে কি 0, ইউ স্কোয়ার মানে কি 1500 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এর মান তো আমাদের বের করতে হবে, 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত, এখানে এস এর মান আমরা একটু আগে বের করেছি 0.1। অতএব এখানে কত আসে একটু খেয়াল করি, আমরা এই যে মাইনাস যে আছে মাইনাস 2a 0.1, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, বাম পাশে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কি হবে, যদি 2 এর সাথে যদি 0.1 গুণ করি তাহলে কত হয়, 0.2a ইজিক্যাল টু 1500 স্কোয়ার করলে কত হয়, ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর দ্রুত, 2250000। এখন আমাদের এর মান বের করতে হবে, a ইজিক্যাল টু 2250000 ভাগ 0.2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দ্রুত ক্যালকুলেশন করো, এর মান কত আসে, 11250 ms ইনভার্স 2। অনেক অনেক আসে, এটা বোঝানোর ক্ষেত্রে আর কি। তাহলে আমাদের মন্দনের মান কত এসেছে, হিউজ একটা মানে বড় একটা ডিজিট এসেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের এই অঙ্ক, আমরা কি বুঝেছি, আশা করা যায় বুঝেছি। এখন এবার তোমাদের একটা কঠিন ধাঁধা ধরি। মনে করো তুমি একটা বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আছো, তোমার এক হাতে আছে 1 কেজি ওজনের একটি লোহার বল, আর অন্য হাতে আছে একটি পাখির হালকা পালক। তুমি যদি একই সাথে দুটোকে ছাদ থেকে ছেড়ে দাও তবে কোনটা আগে পড়বে? তোমরা অনেকেই হয়তো ভাবছো এ তো একদম সহজ, লোহার বলের ওজন যেহেতু বেশি তাই ওইটাই আগে পড়বে। কিন্তু আমি যদি বলি, যদি আমরা ছাদের চারপাশে সমস্ত বাতাস পাম্প করে বের করে দেই এবং একটা শূন্য স্থান বা ভ্যাকুয়াম তৈরি করতে পারি, তবে লোহার বল এবং পাখির যে পালক এই দুটো একই সাথে মাটিতে পড়বে। কি বিশ্বাস হচ্ছে না তো? বিজ্ঞানী গ্যালিলিও আজ থেকে 400 বছর আগে এই অবিশ্বাস্য সত্যটি প্রমাণ করেছিলেন তার পড়ন্ত বস্তুর সূত্রের মাধ্যমে। এখন আমরা সেই পড়ন্ত বস্তুর সূত্র এবং গ্যালিলিওর যে ম্যাজিক এটাই দেখব। এখন পড়ন্ত বস্তুর এই সূত্র অনুযায়ী বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর 3টি বিখ্যাত সূত্র দিয়েছেন। তবে এই সূত্রগুলো খাটার একটা বিশেষ বা বড় শর্ত রয়েছে। সেই শর্তটি হচ্ছে বস্তুটিকে স্থির অবস্থায় থেকে এবং কোনো রকম বাধা, অর্থাৎ বাতাসের যে বাধা, এই বাতাসের বাধা ছাড়া পড়তে হবে। আরেকবার আমরা শর্তটা বুঝি। শর্তটা হচ্ছে বস্তুটি আমাদের স্থির অবস্থায় থাকতে হবে। বস্তুটি কোথায় থাকতে হবে? বস্তুটি স্থির অবস্থান থেকে কোনো রকম বাধা ছাড়া পড়তে হবে। বাধা ছাড়া কি করতে হবে? পড়তে হবে। চলো এখন আমরা যে বিখ্যাত যে 3টা সূত্র রয়েছে সেই সূত্র 3টা আমরা দেখি। এখন প্রথম যে সূত্রটা, প্রথম সূত্রটি হচ্ছে সমান সময়ে সমান পথ অতিক্রম।
প্রথম সূত্রটা হচ্ছে সমান সময়ে সমান পথ। এখন সহজ কথায় আমরা বুঝি, স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ তুমি যদি ভারী বা হালকা যে কোনো বস্তুই নাও, সব বস্তু একসাথে মার টিপতে পড়বে। ভারী বা হালকা সব বস্তু একসাথে মাটিতে পড়বে। আমরা যদি এবার দ্বিতীয় সূত্রের দিকে খেয়াল করি, তাহলে আমরা প্রথম সূত্র কি বুঝলাম? আমরা যে বস্তুই নিই, ভারী বস্তু কিংবা হালকা বস্তু যেটাই নিই, সেটাই হচ্ছে কি একই সময়ে পড়বে মাটিতে। এবার দ্বিতীয় যদি সূত্রের দিকে আমরা তাকাই, দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটি হচ্ছে বেগ ও সময়ের সাথে সম্পর্ক। বেগ ও সময়ের সম্পর্ক। সহজভাবে আমরা যদি বুঝি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ এটা আমরা লিখতে পারি কি, ভি সমানুপাতিক টি। তাহলে সময় যত বাড়বে পড়ন্ত বস্তুর বেগও তত বাড়বে। 1 সেকেন্ডে যদি বেগ হয় ভি, তবে 2 সেকেন্ডে বেগ কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। 1 সেকেন্ডে বেগ যদি আমাদের ভি হয়, তবে 2 সেকেন্ডে বেগ কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা কি ক্লিয়ার? এবার আমরা তৃতীয় যে সূত্রটা রয়েছে, তৃতীয় সূত্রটা হচ্ছে দূরত্ব সময়ের সম্পর্ক। দূরত্ব ও সময়ের সম্পর্ক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা ওই সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা
ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের বর্গের সমানুপাতিক। আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে যদি বস্তু 1 মিটার নামে, তবে 2 সেকেন্ডে সে নামবে কত? 2 স্কোয়ার অর্থাৎ 4 মিটার। 3 সেকেন্ডে নামবে 3 স্কোয়ার অর্থাৎ 9 মিটার। অর্থাৎ সময়ের বর্গের অনুপাতে দূরত্ব বাড়ে। সময়ের বর্গের অনুপাতে কি বাড়ে? দূরত্ব বাড়ে। এখন আমরা অনেকেই পড়ন্ত বস্তুর সূত্র আর গতির যে সাধারণ সূত্র এটা গুলিয়ে ফেলি। এটা মনে রাখার সহজ একটা ট্রিক্স আছে। সহজ ট্রিক্সটা কি আমরা একটু দেখব। সহজ ট্রিক্সটা আমরা গতির যে সাধারণ সমীকরণ ছিল, গতির সমীকরণ, পড়ন্ত বস্তুর সমীকরণ, খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে? এখন আমরা গতির প্রথম সমীকরণটা কি জেনেছিলাম? v = u + at। v = u + at। এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে a এর জায়গায় আমাদের অভিকর্ষ ত্বরণ চলে আসবে। অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। g এর মান হচ্ছে 9.8 ms−2। a হচ্ছে ত্বরণ আর gটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে v = আমরা কি লিখতে পারি? u + gt। এটা আমরা লিখতে পারি। আর যেহেতু খাড়া উপরের দিকে অর্থাৎ বস্তু যখন নিচে পড়ে তখন সে অভিকর্ষ বলের দিকে যায়, অর্থাৎ জি এর মান হয় হচ্ছে পজিটিভ। আর বস্তু যখন খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তখন সে অভিকর্ষ বলের অভিকর্ষ যে বল আছে এই অভিকর্ষ বলের বিপরীতে চলে যায়। বিপরীতে গেলে এখানে জি এর মান হয়ে যায় নেগেটিভ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? v = u - gt। ক্লিয়ার? এবার দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটা কি? s = u + v/2 × t। তাহলে এখানে আমরা h কি লিখতে পারি? u + v/2 × t। নিক্ষেপের সূত্রে কি লিখতে পারি? h = u + v/2 × t। 3 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের? আমাদের একটু মাথায় রাখতে হবে 3 নম্বর সমীকরণটা আমরা কি ছিলাম, একটু মনে করতে হবে আমাদের। মাথায় কি আসছে? মাথায় নিশ্চয়ই আসছে। তাহলে s = ut + ½ a t²। এটা যদি আমরা পড়ন্ত বস্তুর সমীকরণে অ্যাপ্লাই করি তাহলে h = ut + ½ gt² হবে। যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি তাহলে h = কি হবে? ut - ½ gt²। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছ? চতুর্থ নম্বর সমীকরণটা কি ছিল? v² = u² + 2gh। যদি আমরা 2gh ছিল না, এখানে আমাদের ছিল হচ্ছে কি, আমরা হচ্ছে লিখে ফেলেছি, আমরা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিখে ফেলেছি। আমাদের সমীকরণটা কি ছিল? আমাদের ছিল v² = u² + 2as। যদি এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হতো তাহলে কি হতো? v² = u² + 2gh। এবং যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউজ করা হতো তাহলে কি হবে? v² = u² - 2gh। আমরা কি বুঝেছি? আমরা কি এই চারটা বুঝলাম? এই চারটা আমরা খুব সুন্দরভাবে আমাদের নিজেদের খাতায় লিখে নেব যেন কখনোই আমাদের ভুল না হয়। আর মাথায় থাকবে? এবার আমরা কিছু ম্যাথ দেখব। ম্যাথটা আমরা দেখি, পড়ন্ত বস্তুর গাণিতিক ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে একটি নারিকেল গাছ থেকে একটি নারিকেল নিচে পড়ছে,
2 সেকেন্ড সময় নিল। এখন এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, একটা নারিকেল গাছ থেকে একটা নারকেল নিচে পড়ছে, নিচে পড়তে সে সময় নিয়েছে হচ্ছে 2 সেকেন্ড। এখন বলল গাছটির উচ্চতা কত ছিল। এখন এইটার উপর বেস করে আমাদের গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে এবং মাটিতে পড়ার মুহূর্তে নারিকেলটির বেগ কত ছিল। তাহলে খুব সুন্দর প্রশ্ন করেছে আমাদের। তাহলে ক নম্বরে আমরা কি লিখতে পারি, ক নম্বরে কি দেওয়া আছে, গাছটি থেকে নারিকেলটি স্থির অবস্থায় ঝুলতে ছিল না, স্থির অবস্থায় যেহেতু ঝুলতে ছিল তাহলে আমাদের ইউ এর মান কী হবে, আমরা আগেই জানি 0। আমাদের সময় টি ইজিক্যাল টু কত দেওয়া আছে, 2 সেকেন্ড দেওয়া আছে এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান আমাদের জানা 9.8 ms ইনভার্স 2। তাহলে এই জায়গায় আমাদের বের করতে বলেছে এইচ উচ্চতা কত ছিল। আমরা খুব সুন্দরভাবে এটাকে বের করি। আমরা কি জানি সূত্র, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। অতএব এইচ ইজিক্যাল টু ইউ এর মান যেহেতু 0 তাহলে এর সাথে গুণ করলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। হাফ জি এর মান 9.8 ইন্টু টি এর মান কত দেওয়া আছে, টি এর মান কত দেওয়া আছে 2 তার স্কোয়ার। এটাকে যদি আমরা করি ক্যালকুলেশন তাহলে কত আসে বলো দেখি, এইচ ইজিক্যাল টু 0 প্লাস এই যে 9.8কে যদি 2 দ্বারা ভাগ করে ফেলি আমরা তাহলে পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যান্সার আসবে হচ্ছে 4.9 গুণ আমরা যদি 4 করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে দেখো তো, ক্যালকুলেটর ধরো দ্রুত, আমাদের ক্যালকুলেটর ধরতে হবে তো। আমাদের এইচ এর মান আসবে 19.6 মিটার, অর্থাৎ গাছটির উচ্চতা ছিল হচ্ছে 19.6 মিটার। আমরা কি ক্লিয়ার, গাছটির উচ্চতা কত ছিল। এইবার আমাদের খ নম্বরে প্রশ্ন করেছে মাটিতে পড়ার মুহূর্তে নারিকেলটির বেগ কত ছিল। আমাদের এখানে বেগ চেয়েছে, আমাদের কি চেয়েছে, বেগ চেয়েছে। বেগের কি কিছু আমাদের জানা আছে, বেগের কি কোনো সূত্র আমরা জানি বলো দেখি। বেগের আমরা যদি প্রথম সমীকরণটা ইউজ করি, প্রথম সমীকরণটা কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, ভি ইজিক্যাল টু ইউ প্লাস জি টি। আমাদের তো বেগ চেয়েছে, ভি এর মান চেয়েছে, এখানে ইউ এর মান কত, এখানে ইউ এর মান কত 0 প্লাস 9.8 ইন্টু 2, 0 প্লাস 9.8 ইন্টু 2। এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাই, 19.6 ms ইনভার্স 1। তাহলে আমাদের বেগের মান ভি ইজিক্যাল টু কত, 19.6 ms ইনভার্স 1। অর্থাৎ মাটিতে পড়ার মুহূর্তে আমাদের বেগ কত ছিল, 19.6 ms ইনভার্স 1। তাহলে কি আমরা বুঝতে পারলাম, এই ম্যাথটা কি বুঝেছি আমরা। তাহলে দেখেছো পড়ন্ত বস্তুর সূত্র দিয়ে রিয়েল লাইফে যে কোনো উপর থেকে নিচে পড়া জিনিসের হিসাব আমরা কত সহজে বের করে ফেলতে পারছি, তাই না। সহজ লেগেছে না কঠিন লেগেছে তোমাদের, আশা করি সহজ লেগেছে। তো আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম আর কি, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো বুঝেছি সেটা খুব সহজভাবে আমরা বুঝলাম আশা করা যায়। তো এই মুহূর্তে আমাদের যে করণীয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমরা গতি অধ্যায়ের বেসিক যতটুকু জানা দরকার সেগুলো জানার জন্য। তো নেক্সট ক্লাসে আমরা জানবো হচ্ছে এই অধ্যায় থেকে বিগত সালে যেই প্রশ্নগুলো এসেছে, যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, যেই প্রশ্নগুলো এসেছে, গাণিতিক যেই সমস্যাগুলো এসেছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।